সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমরা সবাই সুস্থ থাকো, বাসায় অবস্থান করো, নিয়মিত পড়াশোনা করো। বরাবরের মতো আজকেও অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম, প্রভাষক অর্থনীতি, মেরিটোরিয়াস পাবলিক কলেজ রংপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব অর্থনীতি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 2। আজকে আমরা আলোচ্য বিষয় চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা বিধি ব্যতিক্রমগুলো কি কি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকে আলোচ্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করি চাহিদা কি। চাহিদা ইংরেজি শব্দ হচ্ছে ডিমান্ড। চাহিদা বলতে সাধারণত ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। অর্থনীতিতে এই চাহিদা বলতে শুধু ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায় না, কেননা একজন ভিক্ষুক যদি আকাঙ্ক্ষা করে বা ইচ্ছা পোষণ করে আমি একটা গাড়ি কিনবো, কিন্তু এই গাড়ি কেনার জন্য তার যে প্রয়োজনীয় অর্থ তার কাছে নাই, কিন্তু তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে একটা গাড়ি কিনবে, কিন্তু তাই বলে এটাকে অর্থনীতিতে ডিমান্ড বলা যায় না বা চাহিদা বলা যায় না। অর্থনীতিতে এই চাহিদা শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্য পাওয়ার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছাকেই অর্থনীতিতে চাহিদা বলে। বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে অর্থনীতিতে চাহিদার সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতিবিদ পেনশন বলেন কোনো দ্রব্য পাওয়ার পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছাকেই চাহিদা বলে। অর্থনীতিবিদ বেনহাম বলেন কোন নির্দিষ্ট সময়ে কোন নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই চাহিদা বলে। অর্থনীতিবিদগণের এই সংজ্ঞার আলোকে চাহিদার আমরা 3টি বৈশিষ্ট্য পাই। এক নম্বর হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। নাম্বার 2, দ্রব্য ক্রয়ের সামর্থ্য বা অর্থনৈতিক সামর্থ্য। নাম্বার 3, অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে এই অর্থনীতিবিদগণের যে অর্থনৈতিক চাহিদার সংজ্ঞার আলোকে আমরা চাহিদার 3টি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। 2, দ্রব্য ক্রয়ের যে সামর্থ্য বা অর্থনৈতিক সামর্থ্য বা অর্থ ব্যয় করার সামর্থ্য। 3, অর্থ ব্যয় করার ইচ্ছা। এই 3টি বৈশিষ্ট্য যখন পালন করা হবে তখন তাকে বলা হচ্ছে চাহিদা। তাহলে মোট কথা চাহিদা বলতে আমরা বুঝলাম যে কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য একজন ভোক্তা কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকেই আমরা চাহিদা বলবো। অর্থাৎ কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পশ্চাতে
অর্থ ব্যয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছাকেই বলা হয় চাহিদা। এরপর আমরা আলোচনা করব চাহিদা বিধি। চাহিদা বিধি সাধারণত দ্রব্যের চাহিদা তার দামের উপর নির্ভর করে। অন্যান্য যে অবস্থাগুলো রয়েছে, যেমন অভ্যাস, আয়, রুচি, পছন্দ, বিকল্প দ্রব্যের দাম, ভবিষ্যৎ প্রত্যাশা, ভোক্তার অজ্ঞতা, সময় ও অন্যান্য অবস্থা, এই প্রভৃতি বিষয়গুলো অপরিবর্তিত থাকা অবস্থায় কোন দ্রব্যের চাহিদা তার দামের উপর নির্ভর করে। অর্থাৎ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে বলা হচ্ছে চাহিদা বিধি। তাহলে আমরা চাহিদা বিধি বুঝলে কি বুঝলাম? যে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক, এই সম্পর্কে বলা হচ্ছে চাহিদা বিধি। আমরা এই চাহিদা বিধিকে একটি সমীকরণের সাহায্যে দেখাইতে পারি। যদি আমরা অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত চিন্তা করি, শুধু দ্রব্যের দামকে বিবেচনা করি, তাহলে চাহিদার সময় আমরা সমীকরণটি হবে QDX equal to function of PX। এখানে QDX হলো X দ্রব্যের চাহিদা, X দ্রব্যের চাহিদা, আর PX হলো X দ্রব্যের দাম। আবার যদি আমরা অন্যান্য বিষয়গুলো যদি অন্তর্ভুক্ত করি, তাহলে চাহিদার সমীকরণটি হবে QDX equal to function of PX, PS, PC, T, E, N এবং I। যদি আমরা অন্যান্য অবস্থাগুলো যদি আমরা এখানে অন্তর্ভুক্ত করি, তাহলে চাহিদার সমীকরণটি হবে ফাংশন অফ PX, PS, PC, T, E, N, Y। অর্থাৎ এখানে একটু ছোট করে বর্ণনা দিই। PX হচ্ছে X দ্রব্যের দাম, S হচ্ছে তার পরিবর্তক দ্রব্যের দাম, C হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম, T হচ্ছে সময়, E হচ্ছে ভোক্তার রুচি অভ্যাস, I হচ্ছে আয়, N হচ্ছে প্রাকৃতিক অবস্থা বা ভবিষ্যৎ প্রত্যাশা। যদি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করি, তাহলে আমরা চাহিদা সমীকরণটি পাবো এরকম। তাহলে এই চাহিদা বিধিকে আমরা চাহিদা রেখার সাহায্যে প্রকাশ করতে পারি। আমি একটু আগেই বললাম, দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ ঋণাত্মক সম্পর্ক। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদার পরিমাণটা বেড়ে যায়। দামের এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণে চাহিদার রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। অর্থাৎ এই চাহিদা বিধিকে আমরা নিম্নোক্ত চিত্রের সাহায্যে দেখাইতে পারি। চিত্রগুলো খুব কেয়ারফুলি আঁকতে হবে, পাকা করা যাবে না। আমরা এটা ধরলাম আমরা OX, এটা ধরলাম আমরা X অক্ষ, এটা হচ্ছে Y অক্ষ। X অক্ষে আমরা চাহিদার পরিমাণ ধরি, চাহিদার পরিমাণ আমরা একে Q দিয়ে প্রকাশ করতে পারি। আর এখানে ধরলাম আমরা Y অক্ষে ধরলাম আমরা দাম, অর্থাৎ P।
এটা হচ্ছে ডি, ডিটা হচ্ছে চাহিদা রেখা। আমি একটু আগে বললাম দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমবে এবং দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণটা বাড়ে। এই দাম এবং চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক থাকার কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? তাহলে তোমরা এই কথাগুলো লিখবা। দ্রব্যের দাম যখন ধরলাম আমরা 10 টাকা, তখন চাহিদার পরিমাণ ধরলাম আমরা 20 একক। যদি 8 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ 30 একক। যদি 6 টাকা হয় তাহলে 40 একক। বা এখানে যদি আমরা 4 টাকা হয় তাহলে 50 একক। এ বি সি। তাহলে চিত্রে ওএস অক্ষে চাহিদার পরিমাণ, ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। ডিটি হলো চাহিদা রেখা। দাম যখন 10 টাকা তখন চাহিদা পরিমাণ হচ্ছে 20 একক। দাম যখন 8 টাকা তখন চাহিদা পরিমাণ হচ্ছে 30 একক। দাম যখন 6 টাকা তখন চাহিদা পরিমাণ হচ্ছে 40 একক। দাম যখন 4 টাকা তখন চাহিদা পরিমাণ হচ্ছে 50 একক। এভাবে দাম এবং চাহিদার সমন্বিত বিন্দু যেমন এ বি সি ডি, এই বিন্দুগুলো যোগ করে ডিটি রেখা পাওয়া যায়। এটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে এভাবে আমরা চাহিদা বিধি চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। এরপর আমরা আলোচনা করব এই চাহিদা বিধির যে ব্যতিক্রমগুলো রয়েছে, এই ব্যতিক্রমগুলো নিয়ে আলোচনা করব। চাহিদা বিধির ব্যতিক্রম। এই চাহিদা বিধিরও কিছু ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ চাহিদা রেখা সবসময় ডান থেকে বাম দিকে নিম্নগামী হবে না, অর্থাৎ চাহিদা রেখা সবসময় বিপরীতমুখী অবস্থান করবে না। কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর কারণে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে। যে সকল চলক বা যে সকল নির্ধারকগুলোর সাপেক্ষে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে তাকে বলা চাহিদা বিধির ব্যতিক্রম। এক নম্বর আমরা দেখব আয়। চাহিদা বিধির অন্যতম ব্যতিক্রম হচ্ছে আয়। যদি আমরা জানি সাধারণত চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে যাবে এবং দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণটা বেড়ে যায়। কিন্তু দামের সাথে চাহিদার ব্যতিক্রম ঘটে। যেমন মানুষের আয় বাড়লে তার চাহিদাও বেড়ে যায়, আবার আয় কমলে চাহিদাটাও কমে যায়। যদি দ্রব্যের দাম বেড়ে যায়, তার আয়ও যদি বেড়ে যায়, তাহলে তার দ্রব্যের চাহিদা বরং না কমে বরং বাড়তে থাকে। আবার যদি দ্রব্যের দাম কমে যায় আবার আয়ও যদি কমে যায়, তাহলে দ্রব্যের চাহিদা বৃদ্ধি না পেয়ে বরং হ্রাস পায়। এই হচ্ছে আয়ের প্রভাব। অর্থাৎ আয়ের হ্রাস বৃদ্ধির ফলে চাহিদার যে নরমালি যে পরিবর্তন, যেমন চাহিদার যে দাম বাড়লে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে, এই বিধিটা এখানে কার্যকর হয় না। এরপর অভ্যাস ও রুচি। ভোক্তার অভ্যাস, রুচি ও পছন্দ অনুযায়ী এই চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। অর্থাৎ ভোক্তার অভ্যাস, রুচি যদি পরিবর্তন হয়, তাহলে একটা দ্রব্য যখন পর্যায়ক্রমে ভোগ করতে থাকে, ওই দ্রব্যের দাম যদি কমলেও তার চাহিদা বাড়ে না, অথবা দাম বাড়লেও চাহিদা পরিমাণ কমে না। এই যে ভোক্তার অভ্যাস, রুচি ও পছন্দ অনুযায়ী এই চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। 3 নম্বর গিফেন দ্রব্য। এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম ঘটে। গিফেন দ্রব্য বলতে বাজারে সে সকল নির্দিষ্ট দ্রব্যকে বোঝায়, যেমন মোটা চাল, ডাল, আমরা আলু চিন্তা করতে পারি, এটা কিন্তু নির্দিষ্ট দ্রব্য। ঠিক আছে, এই নির্দিষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। অর্থাৎ যদি এই নির্দিষ্ট দ্রব্যগুলোর দাম বেড়ে যায়, তাহলে চাহিদাও আস্তে আস্তে বেড়ে যায়, আবার দাম কমে গেলে চাহিদাও হ্রাস পেয়ে যায়। অর্থাৎ এখানে চাহিদা বৃদ্ধির যে স্বাভাবিক পরিবর্তন, সেই পরিবর্তন এখানে হয় না। ফলে অর্থাৎ গিফেন সর্বপ্রথম
এই ডিফেন্স দ্রব্য বাজারে আবিষ্কার করেন যেগুলো চাহিদা বিধি মেনে চলে না। এখানে চাহিদা বিধি ব্যতিক্রম ঘটে, অর্থাৎ ডিফেন্স দ্রব্যের দাম বাড়লে চাহিদা আরো বাড়ে, আবার দাম কমলেও চাহিদা বেড়ে যায়। এরপর ভেবলেন দ্রব্য, এই বিষয়টির সঙ্গে আমরা অনেকেই পরিচিত না। ভেবলেন হচ্ছে সমাজবিজ্ঞানী থরস্টেইন ভেবলন সর্বপ্রথম এই ভেবলন দ্রব্য নিয়ে আলোচনা করেন, অর্থাৎ যে সকল দ্রব্যের দাম মূলত প্রাচুর্য ও সম্মানের জন্য বৈশিষ্ট্য বহন করে সে সকল দ্রব্যকে বলা হচ্ছে ভেবলন দ্রব্য। অর্থাৎ যে সকল দ্রব্যের দাম ব্যক্তির সামাজিক মর্যাদা এবং সামাজিক যে প্রাচুর্যতা এটাই নির্দেশ করে সে সকল দ্রব্যকে বলা হচ্ছে ভেবলন দ্রব্য। অর্থাৎ যদি আমরা স্বর্ণ ধরতে পারি, এটা ভেবলন দ্রব্য। এই দ্রব্যগুলোর দাম যতই বাড়ে চাহিদা পরিমাণ ততই বাড়ে, কারণ এখানে এই দ্রব্যগুলো ক্রয় করা হয় মূলত সামাজিক মর্যাদা এবং সামাজিক আধিপত্য বা সামাজিক প্রাচুর্যতার কারণে। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। 5 পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। আচ্ছা, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে পরিপূরক দ্রব্য কি? অর্থাৎ পরিপূরক দ্রব্য হচ্ছে ওই সকল দ্রব্য যেগুলো একটা পরিবর্তনে মানে একটা ব্যবহার করলে আরেকটা ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি চিন্তা করি কলম এবং কালি, দুইটা হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন যদি আমরা বলতে পারি চা এবং লবণ, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। অর্থাৎ যে সকল দ্রব্য একটা পরিবর্তন ব্যবহার করলে আরেকটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। এই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়, বা একটি দ্রব্যের দাম কমলে অপর দ্রব্যের চাহিদা পরিবর্তন ঘটে। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম। পরিবর্তক দ্রব্যের প্রভাব। এই পরিবর্তক দ্রব্য অর্থাৎ যে সকল দ্রব্যের একটা পরিবর্তে আর একটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। যেমন চা ও কফি, দুইটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। একটা দ্রব্যের দাম বেড়ে গেলে অপর দ্রব্যের চাহিদা বরং বেড়ে যাবে, অপর দ্রব্যের দাম কমে গেলে অপর দ্রব্যের চাহিদাও কমে যাবে। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধির সাধারণ যে পরিবর্তন, সেই পরিবর্তনটা এখানে হয় না। এরপর ঋতু পরিবর্তন। যদি ঋতু পরিবর্তন বলতে আমরা আবহাওয়া পরিবর্তনকে বোঝাই। যদি ভোক্তা মনে করে ভবিষ্যতে কোনো দ্রব্যের উৎপাদন বা যোগান কমে যাবে বা ভবিষ্যতে এই দ্রব্যটা অপ্রতুল্য হবে, তাহলে বর্তমান দাম বাড়লেও তার চাহিদা বেড়ে যায়। আবার যদি মনে করে ভবিষ্যতে এই দ্রব্যর দাম বা এই দ্রব্য যোগান বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে দ্রব্যের দাম কমলেও তার চাহিদা বরং বাড়ে না, বরং কমে। এক্ষেত্রে এই চাহিদা বৃদ্ধির যে নিয়ম সেটা এখানে ঘটে না, ফলে এখানে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম পরিলক্ষিত হয়। এরপর ভবিষ্যৎ প্রত্যাশা। যদি কোনো ভোক্তা মনে করে কোনো দ্রব্যের ভবিষ্যতে বা আগামীতে দ্রব্যের যে পরিমাণ কমে যাবে বা যোগান কমে যাবে, তাহলে বর্তমানে দ্রব্যের দাম বাড়লেও তার চাহিদা বরং বেড়ে যায়, কিন্তু কমে না। আবার যদি মনে করে এই দ্রব্যটি ভবিষ্যতে অহরহ পাওয়া যাবে, তখন দ্রব্যের দাম বর্তমানে কমলেও তার চাহিদা বাড়ে না, বরং কমে যায়। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটে। এই উল্লেখিত নির্ধারকগুলোর কারণে চাহিদা বৃদ্ধির আমরা ব্যতিক্রম দেখতে পারি। আমরা যখন চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলো লিখবো, তখন মোটামুটি এই 6 থেকে 7টা লিখলেই এনাফ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শিখলাম চাহিদা কি, চাহিদা বৃদ্ধি কি এবং চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম সমূহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।